ডিয়ার এক্সপিরিয়েন্স, আজকে আমরা কেপি কনস্টেবল যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল 2023 সালে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে আমরা জিকের পার্টটি আলোচনা করব। জিকে দিয়ে আমরা 41টি কোশ্চেন তোমাদের মোট নিয়েছি। এই সমস্ত কোশ্চেনগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। তো প্রথম প্রশ্ন তোমাদের কি বলেছে, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য নন ইলেকট্রোলাইট পদার্থ নয়? এখানে অপশন দেওয়া আছে গ্লিসারিন, লবণের দ্রবণ, চিনির দ্রবণ, পেট্রোল। তোমাদের জানতে হবে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কোনগুলো এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো, এগুলো তোমাদের জানতে হবে। দেখো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নে বিশ্লিষ্ট হয়। অর্থাৎ যদি জলে দ্রবীভূত অবস্থায় থাকে বা গলিত অবস্থায় থাকে তাহলে আয়নে বিশ্লিষ্ট, আয়ন বলতে ক্যাটায়ন বা এনায়নে পরিণত হয়, সেই সব পদার্থগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন নানা রকম অ্যাসিড আছে, যেমন H2SO4 আছে, H2SO4 নানা রকম অ্যাসিড, H2SO4, HCl, এগুলো সব হচ্ছে অ্যাসিডের দল, এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, যেগুলো বিশ্লিষ্ট হয়ে আয়নে পরিণত হয় এবং তড়িৎ পরিবহন করতে পারে তাদের বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এবং যারা আয়নে বিশ্লিষ্ট হয় না এবং তড়িৎ পরিবহন করতে পারে না তাদের বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। কারা তড়িৎ পরিবহন করতে পারেন এখানের মধ্যে? দেখো, এখানের মধ্যে গ্লিসারিন তড়িৎ পরিবহন করতে পারে না, এখানের মধ্যে চিনি দ্রবণটা তড়িৎ পরিবহন করতে পারে না, এখানের মধ্যে পেট্রোল তড়িৎ পরিবহন করতে পারে না। লবণের দ্রবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে। এছাড়াও তড়িৎ পরিবহন করতে পারে নানা রকম যেসব অ্যাসিডগুলো আছে, যেমন H2SO4, HCl, এই অ্যাসিডগুলো তড়িৎ পরিবহন করতে পারে। ক্ষার যেগুলো কস্টিক সোডা, কস্টিক পটাশ, এগুলো তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, আর লবণের মধ্যে এই লবণের দ্রবণ যেটা বলা হয় সোডিয়াম ক্লোরাইড, NaCl, ঠিক আছে, NaCl, কস্টিক পটাশ, ঠিক আছে, ইত্যাদি এগুলো সব তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে কি বললাম প্রথম থেকে? তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ হচ্ছে সেই সব পদার্থ যারা বিশ্লিষ্ট হয়ে আয়নে পরিণত হয় এবং তড়িৎ পরিবহন করতে পারে এবং তাদের রাসায়নিক পরিবর্তনও ঘটে, তারা হচ্ছে তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ অর্থাৎ ইলেকট্রোলাইট ম্যাটার। এবং তড়িৎ অবিশ্লিষ্ট পদার্থ কাকে বলে? যেসব পদার্থ বিশ্লিষ্ট হয় না, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় বিশ্লিষ্ট হয় না এবং তড়িৎ পরিবহন করতে পারে না, তাদের তড়িৎ অবিশ্লিষ্ট পদার্থ বলা হয়। ঠিক আছে, এদের মধ্যে গ্লিসারিন, চিনি দ্রবণ এবং পেট্রোল, এই তিনটা কি তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ নয়। কোনটা তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ? লবণের দ্রবণ হচ্ছে তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ। তাহলে লবণের দ্রবণ কি? লবণের দ্রবণটা তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ অর্থাৎ তড়িৎ অবিশ্লিষ্ট পদার্থ নয়। ঠিক আছে, চলো পরেরটা কি আছে, নিম্নোক্ত কোন মডেলটি ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের। প্রথম রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়, এটা হচ্ছে লর্ড ডালহৌসি, যিনি 1853 সালে কি করেন, এটা সবাই আশা করি জানো। 1853 সালে প্রথম রেলপথ নির্মাণ করেন। কোথায়? মহারাষ্ট্রে, মুম্বাই থেকে থানে পর্যন্ত 32 কিলোমিটার। ঠিক আছে, এটা বলেছি আগের ভিডিওতে, যারা দেখো দেখে নেবে আগের ভিডিওটা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে। 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে কংগ্রেসের প্রথম অধিবেশন যে 1885 সালে হয়েছিল, তার কোথায় হয়েছিল? তা হয়েছিল গোকুলদাস তেজপাল কলেজে। এটা লিখে রাখো তোমরা, গোকুলদাস তেজপাল কলেজ। গোকুলদাস তেজপাল কি কলেজ ছিল এটা? সংস্কৃত কলেজ, তেজপাল সংস্কৃত কলেজে। ঠিক আছে, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে অনুষ্ঠিত হয়েছিল। এটা কোথায়? এটা হচ্ছে মুম্বাইতে। ঠিক আছে, আর প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল? এটা পরীক্ষাতে বারবার প্রশ্ন এসেছে। প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল? উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, এটা ভালো করে জানবে, এটা পরীক্ষাতে আসে, উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম সভাপতি ছিলেন। পরের প্রশ্ন কি আছে, শিখদের পঞ্চককার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দিয়েছিলেন? তাহলে শিখদের পঞ্চককার, যেটা পঞ্চককারটাকে আবার বলা হয় খালসা সিস্টেম, খালসা প্রথা, এটা কে চালু করার নির্দেশ দিয়েছেন? সেটা হচ্ছে এখানের মধ্যে গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং কে ছিলেন? গুরু গোবিন্দ সিং ছিলেন শিখদের দশম শিখ গুরু, হচ্ছে গুরু গোবিন্দ সিং। তিনি ছিলেন গুরু তেগ বাহাদুর, যিনি নবম শিখ গুরু, তার তার পুত্র। ঠিক আছে, আর আবার গুরু তেগ বাহাদুর নবম শিখ গুরু, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, নবম শিখ গুরুটা এই কারণে আসে কারণ গুরু তেগ বাহাদুরকে মোগল সম্রাট ঔরঙ্গজেব হত্যা করেছিলেন, শিরচ্ছেদ করে হত্যা করেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ না করার জন্য। ঠিক আছে, তাকে সম্রাট ঔরঙ্গজেব হত্যা করেছিলেন। আর সেই সময় ইসলাম শাসন চলছিল, ইসলাম শাসন থেকে রক্ষা করার জন্যই হয়তো গুরু গোবিন্দ সিং এই খালসা সিস্টেম অর্থাৎ পঞ্চপ্রকার চালু করেন। এই পঞ্চপ্রকার কি কি এটা একটু জেনে নেওয়া যায়। পঞ্চপ্রকার হচ্ছে 5টা ক, 5K বা 5টা ক কথা বলা হয়েছে। একটা হচ্ছে কেস, একটা হচ্ছে কঙ্গা, একটা হচ্ছে কড়া, একটা কৃপান, একটা কচড়া। ঠিক আছে, কচ্ছা। কেস কি না, শিখরা কি রাখবে? চুল রাখবে, চুল কাটবে না, চুল রাখবে। ঠিক আছে, চুলে তো শোভা দেয়। ঠিক আছে, চুল তারা কাটবে না। কঙ্গা কি? কঙ্গা হচ্ছে
পাগড়ির মধ্যে শিখতে দেখবে পাগড়ির মধ্যে একটা ছোট চিরুনি থাকবে, যেটা এই কেসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতীক হচ্ছে কঙ্গা বা চিরুনি। ঠিক আছে, কড়া কি কড়া, হাতে একটা বালা পরতে শিখবে, সেটা কড়া বলা হয়। ঠিক আছে, আর একটা হচ্ছে কৃপান। কৃপান একটা ছোট্ট তলোয়ার যেটা সামনে থাকে তার পরীক্ষার কারণে। একটা হচ্ছে কচ্চা, কচ্চা হচ্ছে একটা অন্তর্বাস। ঠিক আছে, এই 5টা জিনিসকে পঞ্চক্ষ বলা হয়। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল? তো পিটের ভারত শাসন আইন পাস হয় 1784 সালে। কত সালে? 1784 সালে। আবার এটাকে বলা হয় ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট। ঠিক আছে, বা ইআইসি অ্যাক্টও বলা হয় এই অ্যাক্টটাকে। ঠিক আছে, এটা কি কারণে পাস হয়েছিল? কারণ 1773 সালে তোমরা সবাই জানো যে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্টে কিছু ভুল ছিল, সে ভুল ভুল ত্রুটিগুলো শুধরানোর জন্য পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল। ঠিক আছে, 1784 সালে। পরের প্রশ্ন কি আছে, এসআই পদ্ধতির তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতির তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। এসআই এবং সিজিএস দুটো পদ্ধতিতেই তাপমাত্রার একক কেলভিন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। এগুলো কিন্তু ভুল করে কেউ করে দিও না, ফারেনহাইট সেলসিয়াস এগুলোকে ভুল করে দিও না। ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করা হয়, ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে। ঠিক আছে, এগুলো কোনো একক নয়, একক মাত্র কেলভিন। এসআই সিজিএস দুটো পদ্ধতি, একক তাপমাত্রা একক কেলভিন। পরের প্রশ্ন দেখি, ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমি? এটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমি হচ্ছে ঝুলন্ত উপত্যকা। 20 নম্বর কি আছে, কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধান কোন পদ্ধতি তৈরি করা হয়েছে? আচ্ছা, ভারতীয় সংবিধানে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পদ্ধতি তৈরি করা হয়েছে। সংবিধানের 76 নম্বর ধারা অনুসারে বলা হয় যে রাষ্ট্রপতি ভারতের বিচারক হওয়ার, সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য এমন ব্যক্তিকে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া রূপে নিযুক্ত করবেন, যিনি কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেবেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে, নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? এককোষী প্রাণী নয় কোনটি? এখানে এককোষী প্রাণী নীলাভ, সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, অ্যামিবা, তিনটেই হচ্ছে এককোষী প্রাণী। ঠিক আছে, এককোষী প্রাণী নয় হচ্ছে ফিতাকৃমি। তো সঠিক উত্তর কি হবে? ফিতাকৃমি বা টেপওয়ার্ম। ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুর। জব্বলপুর এটা কারোর রাজধানী নয়। ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী। বিলাসপুর কারোর রাজধানী নয়। স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ভার বা ওজন মাপা হয়। ঠিক আছে, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? এটা রিপিট আসছে কোশ্চেন, আমরা আগের ভিডিওতে করেছি। কাকে বলা হয় বাংলার আকবর? আলাউদ্দিন হোসেন শাহকে বাংলা আকবর বলা হয়। কারণ আকবর যেরকম অন্যান্য ধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন, ঠিক আছে, তিনি নতুন ধর্মতে প্রচার করেন, দিনী ইলাহি, তোমরা সবাই জানো। ঠিক একই রকমভাবে বাংলার আলাউদ্দিন হোসেন শাহ আমলে হিন্দুদের শাস্ত্রের অনেক উন্নতি ঘটে। তার যে মন্ত্রী ছিলেন তিনি আবার বাংলা ভাষায় মহাভারত রচনা করেন, আমি আগের ভিডিওতে বলেছি, তোমরা সেটা দেখে নেবে। ঠিক আছে, আলাউদ্দিন হোসেন শাহকে। ঠিক আছে, তার আমলে বৈষ্ণব আন্দোলন গড়ে ওঠে শ্রীচেতন নেতৃত্বে। ঠিক আছে, বৃন্দাবনে। ওকে, পরের প্রশ্ন দেখা যাক। নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। ঠিক আছে, দোদাবেতার হাইটটা 26-37 মিটার। 26-37 মিটার। ঠিক আছে, 26-37 মিটার দোদাবেতার কি এটা উচ্চতাটা। ঠিক আছে, আর নীলগিরিটা কোথায় আছে? নীলগিরি দেখো, এটা ভারতের নিচের অবস্থানটা দেখে নাও। এটা এটা ওয়েস্ট সাইড, এটা ইস্ট সাইড। ইস্ট সাইডে আছে এখানে পূর্ব ঘাট আছে, এখানে পূর্ব ঘাট, এখানে আছে পশ্চিম ঘাট। এই সাইডে আছে পশ্চিম ঘাট, এই সাইডে আছে পূর্ব ঘাট, আর ঠিক এই জায়গাটা আছে নীলগিরি। ঠিক আছে, এই জায়গাটা নীলগিরি, পূর্ব ঘাটকে এবং পশ্চিম ঘাটকে মিলিত করেছে কে? নীলগিরি পর্বত। ঠিক আছে, দেখো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম নরসিংহ বর্মন, ছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট। পল্লব বংশ কোথায়? সাউথে, এই জায়গাটা, যেমন এখানে যে ম্যাপটা দেখলাম, এই এরিয়াটা পুরোটা পল্লব বংশের এরিয়া ছিল। ঠিক আছে, উপরে ছিল চালুক্য বংশ, এখানে ছিল পল্লব বংশ, এই পুরো এরিয়াটা। শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মন, যাকে কি বলা হতো? মহাবলীপুরম, মহামূল্য বলা হতো। মহামূল্য, যার নাম অনুসারে মহাবলীপুরমের নাম হয়েছে, মহামূল্য বলা হতো। পরের প্রশ্ন কি আছে? এটা দেখো, এটা এক প্রকারের জিকেরই প্রশ্ন, এই জন্য আমি এখানে জিকের পার্টি তোমাদের নিয়ে নিয়েছি। ডেভিড কপারফিল্ড কার লেখা? চার্লস ডিকেন্সের লেখা। ঠিক একই রকম জেমস বন্ড কার লেখা? জেমস বন্ড কার লেখা? ইয়ান ফ্লেমিং এর লেখা। ঠিক আছে, এটা 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? 1938 সালে সভাপতি নির্বাচিত হন কোন অধিবেশনে? হরিপুরা অধিবেশনে। ঠিক আছে, আর মহাত্মা গান্ধী আর একটা অধিবেশনের সভাপতি হন, ওটা কোনটা তোমরা নিজেরা কমেন্টে জানাও। মহাত্মা গান্ধী একটা মাত্র অধিবেশনের সভাপতি নির্বাচিত হন, সেটা তোমরা কমেন্টে লিখে জানাও। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ এটা হচ্ছে বেগুনি বা পার্পেল বা পার্পলিশ কালারের হয়। ঠিক আছে,
আচ্ছা, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কী কাজে লাগে? সাধারণত গ্রীষ্মকালে যেসব আমাদের এই যে চুলকানি হয়, ছত্রাকজনিত নানা রকম রোগ হয়, দাঁত হয়, এইগুলোর সারানোর জন্য আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করি, ওষুধ হিসেবে ব্যবহার করে দিতে পারি। ঠিক আছে, 43 নম্বর দেখো, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? প্রোটিন সংশ্লেষে সহায়তা করে রাইবোজোম। খুব কমন প্রশ্ন, পরীক্ষাতে আসে। গুটি গুটি যেগুলো থাকে প্রোটিন সংশ্লেষ অর্থাৎ প্রোটিন উৎপন্ন করে রাইবোজোম। ঠিক আছে, রাইবোজোম থেকে প্রোটিন উৎপন্ন হয়। পরের প্রশ্ন কি আছে? মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? মানব শরীরে লালাগ্রন্থি থাকে 3 জোড়া। কত জোড়া থাকে? 3 জোড়া লালাগ্রন্থি থাকে, বা সেলিভারি গ্ল্যান্ড 3 জোড়া থাকে। আচ্ছা, 3 জোড়া গ্রন্থিগুলো কি কি নাম? একটা হচ্ছে প্যারোটিড, পড়তে পারে, তো তোমরা একটু লিখে রাখো প্যারোটিড। 3 জোড়া গ্রন্থির নাম হচ্ছে প্যারোটিড, যেটা থাকে কানের পাশে। প্যারোটিডটা থাকে কানের পাশে। একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার, একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার, যেটা থাকে জিভের নিচে। ঠিক আছে, আরেকটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, যেটা থাকে চোয়ালের নিচে। পরীক্ষায় আসতে পারে, লিখে রাখো। ঠিক আছে, 3 জোড়া গ্রন্থি কী কী থাকে? একটা প্যারোটিড গ্রন্থি, যেটা কানের নিচে থাকে। ঠিক আছে, কানের পাশে বা কানের নিচে। সাবম্যান্ডিবুলার, একটা জিভের নিচে, মানে এক জোড়া, একটা নয় কিন্তু জোড়া করে সবগুলো। ঠিক আছে, আর সাবলিঙ্গুয়াল, এটা হচ্ছে চোয়ালের নিচে। পর ঠিক আছে, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? পটাশিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে কে। এনে কি? এনে হচ্ছে সোডিয়াম, পি হচ্ছে ফসফরাস, এবং পিটি হচ্ছে প্লাটিনাম। ওকে, পরটা দেখি। গ্রানাইট কোন ধরনের শিলা উদাহরণ? গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা। এটা খুব বহুবার পরীক্ষায় এসেছে, যে কোনো পরীক্ষাতে এটা আসে শিলার থেকে। গ্রানাইট কোন ধরনের শিলা? আগ্নেয় শিলা। পরেরটা, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তর করেন? এটাও অনেকবার প্রশ্ন এসেছে পরীক্ষাতে। কোথায় স্থানান্তর করেন? এটা হচ্ছে দেবগিরিতে স্থানান্তরিত করেন। ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লিতে কোথায় স্থানান্তর করেন? দেবগিরিতে, যেটা বর্তমান মহারাষ্ট্রের কি নাম আছে? দৌলতাবাদ। তিনি দেবগিরিতে স্থানান্তর করেন এবং তার নাম রেখে দেন কি? দৌলতাবাদ। সেই নাম আজও আছে, দৌলতাবাদ। দৌলতাবাদ। প্রশ্ন এমনও অপশন এরকম আসতে পারে, দৌলতাবাদ আসতে পারে, দৌলতাবাদ লিখবে। পরের প্রশ্ন কি আছে? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যাকে এনএসই বলা হয়, এটা একটা অর্থনৈতিক প্রশ্ন, শেয়ারের প্রশ্ন, শেয়ার মার্কেটের। এনএসই কোথায় অবস্থিত? মুম্বাইতে অবস্থিত। ঠিক আছে, আর এনএসির যে সূচক, অর্থাৎ জিনিসপত্রের দামের যে ওঠাভাড়া করে তা নিয়ন্ত্রণ করে, সেই সূচকটার কি নাম? এনএসি সূচকের নাম নিফটি। এটার জন্য রাখো নিফটি। এনএসি সূচকের নাম নিফটি। আরেকটা আছে বিএসসি। বিএসসি মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ, এটাও বোম্বেতে অবস্থিত। এর সূচকের নাম হচ্ছে সেন্সেক্স। সেন্সেক্স। এই নিফটি আর সেন্সেক্সের দ্বারাই সমস্ত বাজার নিয়ন্ত্রণ হয় আমাদের। ঠিক আছে, বাংলা উপন্যাস কালবেলা রচয়িতা কে? বাংলা উপন্যাস কালবেলা রচয়িতা হচ্ছে সমরেশ মজুমদার। পরে ঠিক আছে দেখি, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম, এটা হচ্ছে অপশন ডি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, যেটা 1955 সালে কি হয়? 1955 সালে 60% শেয়ার ভারত সরকার নিয়ে নেয় এবং নিজেদের দখলে, নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে ভারত সরকার 1955 সালে। আগে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ছিল, যখন ভারত সরকার দখলে নেয় তখন হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কারণ আগে বিভিন্ন প্রদেশে একটা একটা ব্যাংক ছিল, সেগুলো নিয়ে এরকম হয়ে চলতো। আস্তে আস্তে জুড়ে জুড়ে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হয়েছিল। পরে যখন ভারত সরকার যখন দখল নিয়ে নেয়, 60% শেয়ার যখন নিয়ে নেয়, তখন সেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত হয়। কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? তাহলে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন এখন হচ্ছে 1930 সালে। 1930 সালে হচ্ছে সঠিক উত্তর। কত? 1930-এর 12 মার্চ শুরু করেন। ঠিক আছে, কত? 1930-এর 12 মার্চ। ঠিক আছে, যেটা ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত। কি নামে পরিচিত? লবণ সত্যাগ্রহ নামে পরিচিত। ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ নামে পরিচিত। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? আমরা জানি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস আসানসোলে অবস্থিত। আসানসোল কোথায়? পশ্চিম বর্ধমানে। এটা হচ্ছে আসানসোলে। আসানসোলে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত। এরপর হচ্ছে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়? এটা ফিফা বিশ্বকাপ যেটা 2022-এ হয়, সেখান থেকে প্রশ্ন এসছে। এখানে 2022-এ বিশ্বকাপে জয়ী হয় কে? আর্জেন্টিনা। কাকে হারিয়ে? ফ্রান্সকে হারিয়ে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। আচ্ছা, একটা প্রশ্ন তোমাদের বলা হলো না, এটা হচ্ছে 2022-এ আর্জেন্টিনা জয়ী হয় ফ্রান্সকে হারিয়ে, এবং 2026-এ যে বিশ্বকাপটা হবে ফিফা বিশ্বকাপ, সেটা কোনখানে কোনখানে হবে? ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে একত্রে হবে। ঠিক আছে, এটা প্রশ্ন আসতে পারে, জেনে রাখো। ঠিক আছে, 2026-এর যে ফিফা বিশ্বকাপ সেটা কোথায় হবে? ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে।
ঠিক আছে। চলো, এরপর হচ্ছে সংহিতা, আরণ্যক, মহাভারত, উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? হ্যাঁ, দেখো বেদের দুটি অংশ আছে, দুটি মূল অংশ, সেটা কার মধ্যে? কাত্যায়নের মধ্যে দুটি অংশ আছে, একটা হচ্ছে মন্ত্র, একটা হচ্ছে মন্ত্র, একটা হচ্ছে ব্রাহ্মণ। বেদের কটি অংশ? দুটি, একটি হচ্ছে মন্ত্র, একটি হচ্ছে ব্রাহ্মণ। এই মন্ত্রকে বলা হয় সংহিতা, এই মন্ত্রকে বলা হয় সংহিতা। তাই সংহিতা পেয়ে গেছি। আর ব্রাহ্মণ, ব্রাহ্মণের দুই ভাগ আছে, একটা হচ্ছে আরণ্যক, একটা হচ্ছে আরণ্যক, একটা হচ্ছে উপনিষদ। উপনিষদ, তাহলে আরণ্যক পেয়ে গেলাম, উপনিষদ পেয়ে গেলাম, কি নয়, কি পেলাম না? মহাভারত। তাহলে কোনটা হবে? কোনটি বেদের অংশ নয়? মহাভারতটা বেদের অংশ নয়। ঠিক আছে, মহাভারত একটা কাব্যগ্রন্থ, ধর্মীয় গ্রন্থ হিন্দুদের। ঠিক আছে, যেটা কে লিখেন? মহাভারত কাশিরাম দাস, আমাদের বাংলায়। ঠিক আছে, এমনিতেই প্রথম মহাভারত রচনা হচ্ছে, রচনাকার হচ্ছে বেদব্যাস। ঠিক আছে, বেদব্যাসকে মহাভারত রচনাকার বলা হয়, আর বাংলাতে রচনা করেন কাশিরাম দাস। ঠিক আছে, চলো এরপর কি হচ্ছে, ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করা হয়? সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করা হয় 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে, যেটি হয় 1976 সালে। এটা মনে রাখার উপায় কি? লাস্টে 6 আছে, এখানে 4-2 আছে, 4-2 যোগ করলে কত হয়? 6, তাহলে 1976টা তোমাদের মনে রয়ে যাবে। ঠিক আছে, আমি এরকম ভাবে মনে রাখি। পরের প্রশ্ন কি আছে, গয়টার রোগটি কিসের কারণে হয়? গয়টার রোগটি হয় আয়োডিনের অভাবে হয়, আয়োডিনের অভাবে গয়টার হয়, এবং আয়োডিনের অভাব হলে কি হয়? হাইপোথাইরয়েডিজম হয়ে যায়, অর্থাৎ কি হয়? থাইরয়েড গ্রন্থিটা আকারে বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে, থাইরয়েড গ্রন্থি আকারে বৃদ্ধি পেয়ে যায়, আয়োডিনের অভাবে গয়টা রোগ হয় এবং হাইপোথাইরয়েডিজম দেখা দেয়। হাইপোথাইরয়েডিজম কি? হাইপোথাইরয়েডিজম হচ্ছে আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি আকারে বৃদ্ধি পেয়ে যাওয়া। ঠিক আছে, এরপর হচ্ছে ওরাইজাস সেটিভা নির্মিত কোনটি বিজ্ঞান সংস্থার নাম? ওরাইজাস সেটিভা, এটা ধানের বিজ্ঞান সংস্থান আছে ওরাইজাস সেটিভা। আচ্ছা, ভুট্টার বিজ্ঞান সংস্থার নাম কি? এটা জানতে হবে। ভুট্টার জিজ্ঞাসা নাম হচ্ছে জিয়া মেজ, জিয়া মেজ। ঠিক আছে, আমের, এটা আশা করি তোমরা জানো, মেঙ্গিফেরা ইন্ডিকা, মেঙ্গিফেরা ইন্ডিকা, মেঙ্গিফেরা ইন্ডিকা। আর গমের, গমের হচ্ছে ট্রিটিকাম এস্টিভাম, ট্রিটিকাম এস্টিভাম, ট্রিটিকাম এস্টিভাম। ঠিক আছে, চল পরের প্রশ্ন কি আছে, প্রমাণ চাপ উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত? এটা হচ্ছে 22.4 লিটার, এটা ভ্যাগোটার সূত্র থেকে পাওয়া গেছে। পরেরটা হচ্ছে হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? আচ্ছা, হেমাটাইট কার আকরিক? হেমাটাইট হচ্ছে আকরিক লোহার আকরিক, অর্থাৎ হেমাটাইট থেকে আকরিক লোহা, লোহা নিষ্কাশন করা হয়। আকরিক মানে কি? আকরিক মানে সেই জিনিসটার থেকে ধাতুটা উৎপন্ন করা হয়, অর্থাৎ লোহাটা উৎপন্ন করা হয় হেমাটাইট থেকে। ঠিক আছে, এছাড়াও আকরিক লোহার আরেকটি প্রধান আকরিক হলো ম্যাগনেটাইট। ঠিক আছে, আরও আছে লিমোনাইট, সিডারাইট, এগুলো আছে। ম্যাগনেটাইট এবং হেমাটাইট দুটোই প্রধান। ঠিক আছে, আর তামা, তামার আকরিক কি? তামার আকরিক হচ্ছে চালকোপাইরাইট, এটা পড়তে পারে, চালকোপাইরাইট। তামার আকরিক হচ্ছে চালকোপাইরাইট। কয়লা, কয়লার কোনো আকরিক নেই, কয়লা প্রকার হতে পারে, কয়লা 4 প্রকারের হয়। একটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, যেটা সবচেয়ে ভালো কয়লা, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, আর একটা হচ্ছে তোমাদের লিগনাইট আর পিট, পিট সবচাইতে নিকৃষ্ট মানের কয়লা। ঠিক আছে, 4 প্রকারের কয়লা হয়। আর বক্সাইট কি? বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, বক্সাইট নিজেই আকরিক। বক্সাইট থেকে কি হয়? বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম তৈরি হয়, এটা পড়ে পরীক্ষায়, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম তৈরি হয়। ঠিক আছে, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম তৈরি হয়, এল যাকে বলে। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে, নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? প্রত্যক্ষ কর অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স কোনটা নয়? ডাইরেক্ট ট্যাক্স মানে ডাইরেক্ট নেওয়া হয় আমাদের কাছ থেকে, কোনটা নেওয়া হয়? এখানের মধ্যে ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর ডাইরেক্ট নেওয়া হয়, সরকার ডাইরেক্ট নেয়। কর্পোরেশন ট্যাক্স সরকার ডাইরেক্ট নেয়, আর প্রপার্টি ট্যাক্সও সরকার ডাইরেক্ট নেয়। কোনটা ডাইরেক্ট নেওয়া হয় না? জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটা ডাইরেক্ট নেওয়া হয় না। দেখবে কোনো জিনিস কিনলে সেখান থেকে জিএসটি নেয়, অর্থাৎ ইনডাইরেক্টলিভাবে সরকার ট্যাক্স কিন্তু নিয়েই নেয়। ঠিক আছে, আর একটা হচ্ছে এক্সাইজ ট্যাক্স, এটা তোমরা জেনে রাখো, ইনডাইরেক্ট ট্যাক্স। আরেকটা হচ্ছে এক্সাইজ ট্যাক্স, এক্সাইজ ট্যাক্স, এক্সাইজ ট্যাক্সটা কিন্তু ডাইরেক্ট ট্যাক্স নয়, ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, চলো পরেরটা কি আছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? তরল ধাতু হচ্ছে পারদ, বাকি এগুলো সব দেখো লোহা, সোডিয়াম, সোনা, এগুলো হচ্ছে কঠিন কিন্তু। ঠিক আছে, পারদ হচ্ছে মাত্র তরল ধাতু।
আচ্ছা, পারদের তরল হওয়ার কারণটা, এটা তো একটা মনে প্রশ্ন আসতে পারে, পারদ তরল কেন? তারা ইলেকট্রনের বন্ডিং ঠিক নেই, বন্ধনটি দুর্বল, ইলেকট্রনের বন্ধন, এই জন্য পারদ তরল অবস্থায় থাকে। কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয় কি বলে? আচ্ছা, কর্পূরকে উত্তপ্ত করলে যে বাষ্প সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন বলা হয়। ঊর্ধ্বপাতন কাকে বলা হয়? তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো, এই তরলকে বাষ্পে পরিণত করলে ঊর্ধ্বপাতন বলা হয় বা সাবলিমেশন বলা হয়। স্ফুটন কি? স্ফুটন হচ্ছে পদার্থ, এই তরল যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছে যায় তখন তার মধ্যে স্ফুটন আরম্ভ হয়, তখন তাকে বলা হয় স্ফুটন। অর্থাৎ তরলকে বাষ্পে পরিণত করা হয়, তখন তাকে স্ফুটন বলা হয়। আমরা বাষ্পায়ন কি বা ইভাপোরেশন কি? বাষ্পায়ন হচ্ছে তরলের উপরিতল থেকে, মানে যে কোনো তাপমাত্রায়, সাধারণ তাপমাত্রায় ধরো পুকুরের জল আস্তে 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 শুকিয়ে যায়, ঠিক এটা হচ্ছে, ওটা কি কারণে? এটা হচ্ছে বাষ্পায়ন। যে কোনো তাপমাত্রায় যদি আস্তে আস্তে তরল বাষ্পীভূত, সেটা হচ্ছে বাষ্পায়ন। আর বাষ্পীভবন কি? বাষ্পীভবন তরলকে তাপ প্রয়োগ করে আস্তে আস্তে, যেমন আমরা কোনো হাঁড়িতে ধরো জল নিই, সেটাকে আস্তে আস্তে ফোটাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে এভাপোরেশন বা বাষ্পীভবন, অর্থাৎ তরলকে বাষ্পীভবন করা হচ্ছে। আর বাষ্পায়ন কি? যে কোনো তাপমাত্রায় হবে। আর স্ফুটন 100 ডিগ্রি তাপমাত্রায় যখন বাষ্পীভূত হয়। আর ঊর্ধ্বপাতন যখন কঠিন পদার্থ সরাসরি বাষ্পীভূত হয়, তখন ঊর্ধ্বপাতন। ঠিক আছে। সাধারণ তোড়াযন্ত্র কোন শ্রেণীর লিভার? সাধারণ তোড়যন্ত্র হচ্ছে এটা প্রথম শ্রেণীর লিভার। সাধারণ তোড়যন্ত্র কেমন থাকে? হুম, এখানে ওয়্যার থাকবে, এখানে বল থাকবে, ওয়্যার থাকবে, বল থাকবে, আর মাঝে কি থাকে? মাঝে থাকে আলম্ব, মাঝে থাকে আলম্বটা মাঝে থাকে। ঠিক আছে, এটা সাধারণ যন্ত্র হচ্ছে এটা প্রথম শ্রেণীর লিভার। এর যান্ত্রিক সুবিধা কত? সাধারণ যন্ত্রের যান্ত্রিক সুবিধা 1। ঠিক আছে। আচ্ছা, প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একও হতে পারে, একের বেশিও হতে পারে, আবার একের কমও হতে পারে। যান্ত্রিক সুবিধা একের বেশি, যেমন এই আলম্ব যত বলের কাছাকাছি আসবে তত যান্ত্রিক সুবিধা বেশি হবে, যেমন ধরো সাঁড়াশি। ঠিক আছে। আবার যত ভারের কাছে যাবে তত তত যান্ত্রিক সুবিধা কম হবে, যেমন ঢেঁকি। ঠিক আছে। চলো পরেরটা কি আছে দেখি। কেডি শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? কেডি খেলাটি গল্ফের সঙ্গে সম্পর্কিত। যখন গল্ফ খেলায় দেখবে পাশে পাশে একজন গল্ফারের সাথে যায়, তাকে কেডি বলা হয়। গল্ফারের যে অ্যাসিস্ট্যান্ট রূপে কাজ করে তাকে কেডি বলা হয়। পরেরটা কি আছে? এটা যখন পরীক্ষাটা হয় সেই সময় অনেকে অনেক কনফিউশন তৈরি করেছিল, এটা কনফিউশনের কোনো প্রশ্নই নয়, ভালো করে শোনো, শুনলে বুঝতে পেরে যাবে। যে বল দ্বারা পৃথিবীর কোনো বস্তুকে নিজ কেন্দ্র দিকে আকর্ষণ করে তাকে বস্তুর কি বলা হয়? তাকে বস্তুর ভার বলা হয়। এটা আমরা ছোট থেকে পড়ে আসছি। বল কিছুই নয়, বল কাকে? বলের কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করার জন্য যা প্রয়োগ করা হয় সেটা হচ্ছে বল। আর ভরবেগের পরিবর্তন হারকে বল বলা হয়। ভর কি? কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ভর বলে। তাহলে এগুলো একটা, এই দুটো অপশন নয়, এটা দুটো কেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কনফিউশন কোনখানে হয়েছিল? ভার এবং অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ আর ভারের মধ্যে অনেক তফাৎ আছে। অনেকে অভিকর্ষ ত্বরণটা উত্তর বলছে, এটা অভিকর্ষ ত্বরণ কখনো উত্তর হবে না। অভিকর্ষ ত্বরণ কাকে বলে? কোনো বস্তু যখন ধরো উপর থেকে নিচে পড়ছে, কোনো বস্তু উপর থেকে নিচে পড়ছে, তখন কি তার অভিকর্ষ বলের টানে পড়ছে, তার ফলে তার কি ভরবেগের পরিবর্তন হচ্ছে। ভরবেগের এই বৃদ্ধিটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। তার সাথে কোনো সঙ্গেই নেই। কোনো বস্তু নিজের কেন্দ্র দিকে আকর্ষণ করে তাকে বলা হয় ভার। অভিকর্ষ ত্বরণের কোনো সঙ্গেই নেই। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন। এটা বুঝলেই তোমার এটা ফেরে যায়, কোনো অসুবিধা নেই। ত্বরণ মানে বেগের পরিবর্তন, তার সাথে ভারের কি সঙ্গ? ভার তো আকর্ষণ শুধুমাত্র। ঠিক আছে, এটা বোঝার কিচ্ছু নেই, ভার উত্তর। পরটি কি আছে দেখি। 2023 সালে মহিলা আন্ডার 19 টি-20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল? এটা হবে দক্ষিণ আফ্রিকাতে আয়োজিত হয়েছিল, যেটা ভারত এবং ইংল্যান্ড ফাইনাল খেলেছিল এবং ভারত হয়েছিল জয়ী। কে জয়ী হয়েছিল? ভারত। আজকে 41টা প্রশ্ন তোমার সাথে আলোচনা করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এমনিতে ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু বিস্তারিত আলোচনা করলে বড় হবেই, কোনো করার নেই। উত্তর যদি আমি শুধু বলে দিতাম তাহলে বড় হতো না। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাথে লেগে থাকবে। আজকে এ পর্যন্ত। ডিয়ার এক্সপিরিয়েন্স, ধন্যবাদ।